দারুণ একটি সুযোগ, কাজে লাগাতে পারলেই বাজিমাত। বেঁচে যাবে অর্থ, সময়, হবে না কোনো ভোগান্তি। সুপ্রিয় ভিউয়ার্স, ওয়ারিশান সম্পত্তি মালিকানা অর্জন করতে গেলে ওই সকল ওয়ারিশান সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় বা হস্তান্তর করতে গেলে নিজের নামে করতে হবে না আর নামজারি কিংবা খারিজ। সুপ্রিয় ভিউয়ার্স, এই কৌশলটি কিভাবে কাজে লাগিয়ে নামজারি কিংবা খারিজ ছাড়াই সম্পত্তিগুলোর মালিকানা অর্জন, ভোগ দখল কিংবা কারো কাছে হস্তান্তর করা যাবে, আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, যারা এই সুযোগটি কাজে লাগাতে চান তাদের জন্য বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, কোনো উপকার এসে থাকে, আরও এই ধরনের কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকের যে বিষয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের জন্য এই বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমাদের দেশে যে সম্পত্তির মালিকানা অর্জন হয় কিংবা হাত বদল হয়, এগুলোর প্রায় 50 থেকে 60% হচ্ছে ওয়ারিশান সম্পত্তি এবং এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে এত পরিমাণে মালিকানা হস্তান্তর হয় যে অন্য কোনো পন্থায় এত পরিমাণের সম্পত্তি মালিকানা অর্জন, নতুন করে মালিকানা সৃষ্টি বা হস্তান্তর হয় না। এবং এই ওয়ারিশান সম্পত্তি নিয়েও কিন্তু যত ধরনের গ্যাঞ্জাম হয়, অন্য কোনো সম্পত্তি রিলেটেড এত ধরনের গ্যাঞ্জাম হয় না। সুপ্রিয় ভিউয়ার্স, ওয়ারিশান সম্পত্তি মালিকানা অর্জন, তাহলে সেগুলো হস্তান্তর বা বিক্রয় করতে গেলে নানান ধরনের ভোগান্তি তৈরি হতো। আমাদের দেশে ওয়ারিশান সম্পত্তিগুলো ভাগ বণ্টন করার একটি নির্দিষ্ট নিয়ম আছে বা কাঠামো আছে। এই কাঠামোগুলো আমাদের ধর্মীয় আইন দ্বারা সীমাবদ্ধ এবং কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র কিছু নির্দেশনা দিয়েছেন, সেগুলো মেনে তারপর ওয়ারিশান সম্পত্তি মালিকানা অর্জন করতে হয়, যেটাকে আমরা ফারাজি আইন বলে থাকি। এবং এই বিষয়ে আমাদের দেশে প্রায় 1/3 মেজরিটি পার্সেন্ট অনভিজ্ঞ এবং এরা কোনো একজন মাতাব্বর, কোনো একজন বুদ্ধিজীবী, এলাকার মুরব্বীর উপর নির্ভরশীল। কিন্তু তারা যদি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতো, তাহলে এই ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি, এগুলোর মালিকানা অর্জন নিয়ে যে গ্যাঞ্জাম হয়, সেগুলো প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি এই সম্পত্তি রিলেটেড সহ আরও সম্পত্তি রিলেটেড যে গ্যাঞ্জাম, সেগুলো কিভাবে সমাধান দেওয়া যায়, এগুলোকে সেই চেষ্টা করার। সুপ্রিয় ভিউয়ার্স, ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকার আইন, হিন্দুদের জন্য হিন্দু আইন প্রযোজ্য এবং এগুলো যে অ্যাপ্লিকেশন বা বাস্তবায়নের যে নীতি, সেগুলো এক একটা পরিবারের জন্য এক এক রকম। কেননা প্রতিটি পরিবারের সদস্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এজন্য এগুলো এক এক রকম হয়ে থাকে। এই বিষয়ে আপনারা যদি কোনো কনসালটেন্সি নিতে চান, আমরা দিয়ে থাকি। আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। এখন আসেন যে ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করলেন, মালিকানা অর্জনে আপনার অংশটুকু আপনি ভোগ দখল করছেন। এখন আমাদের নির্ধারিত যে আইন ছিল সেটি হচ্ছে ওই সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য সর্বপ্রথম আপনাকে বাটোয়ারা দলিল বা বন্টন দলিল করতে হবে এবং এই বন্টন দলিলের পরে আপনাকে নামজারি বাধ্যতামূলকভাবে করতে হবে। যেটি আমরাও আগেও বলেছি যে বাটোয়ারা করার পরে নামজারি না করলে সম্পত্তির মালিকানা হস্তান্তরটা বৈধ হবে না। কিন্তু ইতিপূর্বে এত পরিমাণের সম্পত্তি নামজারি খারিজ ছাড়াই যে হস্তান্তর হয়েছে, মালিকানা বিক্রয় করা হয়েছে, সেগুলোকে সমাধানে নিয়ে আসার জন্য সরকার একটি নির্দিষ্ট করে কাঠামো তৈরি করেছে এবং এই কাঠামোতে বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করে ভোগ দখল করতে বা ওই সম্পত্তিগুলো কারো কাছে বিক্রয় করতে এই যে সম্পত্তির অংশীদার, তাকে আর নিজের নামে নামজারি বা খারিজ করতে হবে না। তিনি নির্দ্বিধায় ওই সকল সম্পত্তি অন্য কোনো কারো কাছে বিক্রয় বা নিজের মালিকানায় রেখে চিরস্থায়ীভাবে ভোগ দখল করতে পারবে। এখন এখানে যদি গ্যাঞ্জামের প্রশ্ন আসে, গ্যাঞ্জাম কিন্তু হওয়ারই কথা, কিন্তু না, এখানে একটি আইনের প্রয়োগ করা হয়েছে। সেটি হলো আপনার একটি পরিবারে যদি একত্রে 4 থেকে 5 জন ওয়ারিশ থাকে, তাহলে প্রত্যেক ওয়ারিশের কিন্তু একটি নির্দিষ্ট অংশ রয়েছে। যেমন কন্যাদের একটি অংশ, পুত্রের একটি অংশ বা পিতা কিংবা মাতা বা মৃত যে ব্যক্তি তার সম্পত্তির যদি অংশীদার তার স্বামী বা স্ত্রী যে কোনো একজন বেঁচে থাকে তার একটি অংশ, এইভাবে ভাগাভাগি হয়ে থাকে। এগুলো বিভিন্ন ফরম্যাটে হয়ে থাকে, নির্ভুলভাবে ভাগ বণ্টন করার একটি প্রসেস রয়েছে। এখন একটা ছেলে এবং একটা মেয়ের ভাগ কিন্তু কখনো সমান হয় না। তাহলে এই দুই অংশের ভাগাভাগিটি হয়ে যাওয়ার পরে সম্পত্তিগুলো
তারা কিভাবে মালিকানা অর্জন করবে? এখন যদি এমন হয় যে সম্পত্তির মালিকানা মৌখিকভাবে হয়েছে এবং সম্পত্তি পরবর্তীতে মৌখিকভাবে হওয়ার কারণে তারা ভোগ দখল করছে, অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করছে। এখন যে ব্যক্তি ক্রয় করবে সেই ব্যক্তি কি মৌখিকভাবে ভাগ বন্টন দেখে বা মৌখিকভাবে নিজের অংশ দেখে ক্রয় করবে? আমি হলে তো ক্রয় করব না। আপনার যদি হয়, আপনি যদি একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেন, তাহলে কখনোই তারা বলবে না যে আপনি সম্পত্তিটি ক্রয় করেন। কেননা পরবর্তীতে গ্যাঞ্জাম হতেই পারে। আরে ভাই, দলিল করলেও পরবর্তীতে গ্যাঞ্জাম হয়, আর মৌখিকভাবে তো বিষয়টি অন্যরকম। তাহলে এই যে নামজারি বা খারিজ ছাড়াই আবার বিষয়টি কি? শুনতে অবাস্তব লাগছে? না, এখানে একটি সমাধান আছে। দেখুন, আপনি ওয়ারিশান সম্পত্তি যখন ভাগ বন্টন করবেন, তখন আপনাকে বাধ্যতামূলকভাবে ওই ভাগ বন্টনটা একটি স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ 10% সম্পত্তির মধ্যে কন্যা কতটুকু পাচ্ছে, পুত্র কতটুকু পাচ্ছে, বা মৃত ব্যক্তির যে যদি স্বামী থাকে তিনি কতটুকু পাচ্ছেন, মৃত ব্যক্তির যদি স্ত্রী থাকে তিনি কতটুকু পাচ্ছেন, এগুলোকে একটি স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করতে হবে। কে কোথায় কত দাগে কত শতাংশ পাচ্ছে, এবং এটি কিন্তু বাধ্যতামূলক। এরপরে ওই বাটোয়ারা যে দলিল তৈরি হচ্ছে সেটি নিয়ে গিয়ে ভূমি অফিসে এবং সাব রেজিস্ট্রি অফিসে জমা প্রদানের মাধ্যমে সেটি রেজিস্ট্রি করে নিতে হবে, এবং রেজিস্ট্রি করার পরে ওই রেজিস্ট্রিকৃত দলিল দ্বারা সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। আগেও যেরকম পারছিলেন এখনো পারবেন। এখন এক্ষেত্রে সীমাবদ্ধ হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে নামজারি বা খারিজের যে ব্যাপারটি। এক্ষেত্রে এই বিষয়ে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যদি ওই সকল সম্পত্তি যার কাছ থেকে পাওয়ার কথা বা মৃত যে ব্যক্তি, সেই মৃত ব্যক্তির নামে খারিজ থাকে বা নামজারি থাকে বা রেকর্ড থাকে, বা অর্থাৎ যে প্রক্রিয়া হোক না কেন তিনি মাঠ পর্যায়ে নিজের কাছে সংগ্রহে রেখেছিলেন, তাহলে ওই মৃত ব্যক্তির যে নামে নামজারি খারিজ রয়েছে, ওই নামজারি খারিজ দেখিয়ে পরবর্তীতে যে ওয়ারিশরা রয়েছে তারা ভাগ বন্টনের মাধ্যমে তার যেটুকু অংশ সেইটুকু অংশ আলাদা করে বাটোয়ারা করে দলিল তৈরি করে রেজিস্ট্রি সম্পন্ন করে নিজের ভোগ দখলে রাখতে পারবে, বা ওই নামজারি অর্থাৎ ওই মৃত ব্যক্তির নামজারি বা খারিজ দেখিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবে। এবং এক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিস এই যারা সম্পত্তি হস্তান্তর করছে তাদের নামে খারিজ কিংবা নামজারি রয়েছে কিনা বা তাদের নামে মাঠ পর্চা রয়েছে কিনা এটি আর দেখবে না, এবং এক্ষেত্রে শুধুমাত্র বাটোয়ারা কিংবা বন্টন দলিল রয়েছে কিনা এই বিষয়টি কঠোরভাবে মেনে সম্পত্তিগুলো হস্তান্তর করলে বা কারো কাছে বিক্রয় করলে সাব কবলা দলিল বা পরবর্তীতে যদি কোনো ওয়ারিশ থেকে থাকে সেই ওয়ারিশরা যে বাটোয়ারা করবে সেই বাটোয়ারা দলিল তৈরি করে রেজিস্ট্রির জন্য দেয়া হবে। তবে তৃতীয় প্রজন্ম, মাঝখানে যে গ্যাপ হলো, তৃতীয় প্রজন্ম এসে তাদের নামে খারিজ কিংবা নামজারি করে নিতে হবে বাধ্যতামূলক। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতির মাধ্যমে একজন ব্যক্তি তার নামে ওয়ারিশান সম্পত্তি যেটুকু রয়েছে সেটি নামজারি কিংবা খারিজ ছাড়াই অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবে। এর সুফল পাবে এক শ্রেণী এবং দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে, ধরুন কোনো একজন প্রতিবন্ধী ব্যক্তি কিংবা কোনো একজন অসুস্থ ব্যক্তি, সেই ব্যক্তির হচ্ছে মৃত ব্যক্তির স্বামী কিংবা স্ত্রী, এখন বা পুত্র সন্তান হতে পারে বা কন্যা সন্তানও হতে পারে। তো তারা অসুস্থ এবং কঠিনভাবে গুরুতর অসুস্থ, তাদের চিকিৎসা প্রয়োজন, চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন, এবং এক্ষেত্রে যদি এই সম্পত্তিগুলো বিক্রয় করার প্রয়োজন হয় তার অংশটুকু, তাহলে এই যে নামজারি বা খারিজের যে প্রক্রিয়া এটি কিন্তু একটু জটিল প্রসেস। ভূমি অফিসে গেলে নামজারি বা খারিজ লাখ লাখ টাকা দিয়ে অনেক সময় সম্ভব হয় না, ঘুষ প্রদান না করলে সম্ভব হয় না, বিভিন্নভাবে ভোগান্তি হয়। এখন এই বিষয়গুলো দৌড়াদৌড়ি করবে কে? এই কাজগুলো তার পক্ষে করবেই বা কে? আবার করলেও অনেকে প্রতারণা করে, 10% সম্পত্তি বিক্রয় করার জায়গায় 20% সম্পত্তি লিখে নেয় দলিলে। এই যে অসুস্থ ব্যক্তি তিনি জানেই না বা বোঝেই না। তো এই বিষয়টি তারা কিন্তু সুফল পাবে, এবং তাদের শুধুমাত্র বাটোয়ারা দলিল যেহেতু করতেই হবে, অন্য ওয়ারিশরাও করবে, তার নামেও কিন্তু করে নিতে হবে, এবং তাকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবে বাটোয়ারা সম্ভব না। তাই ওই ব্যক্তির নামে যে বাটোয়ারাটি হচ্ছে এই বাটোয়ারার মাধ্যমে সম্পত্তিটি যদি রেজিস্ট্রি করা হয়ে থাকে বাটোয়ারা দলিল, তাহলে তিনি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন, এবং যে কেউ এই ওয়ারিশান সম্পত্তি যে ব্যক্তি বিক্রয় করছে তার নামে খারিজ রয়েছে কিনা, তার নামে নামজারি রয়েছে কিনা এই বিষয়টি বাদ রেখে সম্পত্তি ক্রয় করতে পারবে, এবং ক্রয় করার পর একটি দলিল তৈরি করতে পারবে, এবং সেটি নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে মালিকানা অর্জন করার পরে তিনি ভোগ দখল করতে পারবেন নিশ্চিন্তে, তিনি তার নামে খারিজ বা নামজারি করে নিতে পারবেন। এক্ষেত্রে এই বিষয়টি শিথিল করা হয়েছে, এবং আমরা যে পূর্বে বলেছি যে মাঝখানে যে ব্যক্তির নামে নামজারি খারিজ নেই তার সম্পত্তি বিক্রয় করা যাবে না, এক্ষেত্রে তারা কোনোভাবে ঝামেলা করতে পারবে না, বা তার পরবর্তী ওয়ারিশরা এসেও ঝামেলা করতে পারবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই সুযোগটি কাজে লাগাতে পারলে অতিরিক্ত অর্থ খরচ থেকে বেঁচে যাবেন, সময়টা বেঁচে যাবে, ভোগান্তি থেকে আপনারা রেহাই পাবেন, এবং সম্পত্তিগুলোর মালিকানা অর্জন এবং যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় বা হস্তান্তর সুষ্ঠুভাবে করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স,
আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন একটু পেঁচানো হলেও বিষয়টি সোজা, এবং এই বিষয়টি বাস্তবায়ন করার যদি পারেন তাহলে সুযোগটি কাজে লাগান এবং আপনি এর সুফল পান। সুপ্রিয় ভিউয়ার্স, এই সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার আগে আপনার একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।